এক অদ্ভুত চিঠি পেল মালবিকা। এই হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগে একেবারে হাতে লেখা চিঠি। চিঠিখানি পেয়ে খুশি হলো না সে, কারণ এরকম ভুতুরে চিঠি কেউ আশা করে না। যিনি লিখেছেন তার ঠিকানা, ফোন নাম্বার কিছুই লেখা নেই, শুধু লেখা আমি। যে খামখানি ব্যবহার করেছেন তাও অত্যন্ত পুরনো, দেখে মনে হয় ক্রেতা যুগের। খামের কোণার খানিকটা নেই, সম্ভবত ইঁদুরে কেটেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, খামখানি আগেও কেউ ব্যবহার করেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে পুরনো ঠিকানা কেটে নতুন ঠিকানা লেখা। হাতের লেখা বেশ কাঁপা কাঁপা। রাতে অফিস থেকে সুকান্ত ফিরলে চিঠিটা নিয়ে তার কাছে দৌড়ে গেল মালবিকা। অত্যন্ত আশ্চর্য হয়ে চোখ মুখ গোল গোল করে বলল, কি কাণ্ড দেখো। সুকান্ত চিঠিখানি ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ ধরে দেখল। তারপর মালবিকার হাতে ফিরিয়ে দিতে দিতে বলল, তোমার চিঠি আমি খুলব না, তবে ভয়ের কিছু নেই। কেউ খুনের হুমকি দেয়নি আশা করা যায়। তোমার পুরনো কেউ প্রেমিক আছে বলেও আমার মনে হয় না। আর যদি কেউ থেকেও থাকে, তোমায় এতদিন পর চিঠি লিখতে সাহস পাবে না। কথাটি বলেই সুকান্ত তড়িঘড়ি করে ওয়াশরুমে চলে গেল। পাশের ঘরে 8 বছরের ছেলে গৃহশিক্ষকের কাছে টিউশন পড়ছে। সন্ধে থেকে সে বায়না করছিল আজ অন্তত পড়াটা বন্ধ রাখতে। মালবিকা শোনেনি, উল্টে ছেলেকে ধমকেছে। বেশি তেড়িবেড়ি করলে দুঘা দেবে বলে শাসিয়ে রেখেছে। মালবিকা মহা চিন্তায় পড়ে গেল। একবার ভাবল চিঠিটা খুলে দেখবে, কিন্তু পরক্ষণেই ভাবল যদি ভেতরের কাগজে কোনো কেমিক্যাল লাগানো থাকে, খোলার সঙ্গে সঙ্গে সে যদি জ্ঞান হারিয়ে ফেলে, মরে যায়। মালবিকা সুকান্তের জন্য অনেকক্ষণ অপেক্ষা করল। শেষে মনে অনেকখানি সাহস সঞ্চয় করে বেডরুমে এলো। ঘরে অতিরিক্ত একটা টিউব জ্বালালো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা একবার ভালো করে দেখল। তারপর খাটে গিয়ে বসে ভয়ে ভয়ে খামখানা খুলল। ভেতরের চিঠিখানা দেখে মালবিকা একেবারে থ হয়ে গেল। সে নিশ্চিত এ চিঠি তার কিছুতেই নয়, অন্তত 20-30 বছর আগেকার লেখা। ভুল করে কেউ পাঠিয়েছে। হোক না অন্যের চিঠি, তার ঠিকানায় তার নামেই যখন এসে পড়েছে, সে একবার পড়ে দেখতে চায় কি এমন লেখা আছে এতে। এত পুরনো চিঠি কেই বা রিপোস্ট করল। মালবিকার অনেক আগ্রহ হচ্ছে এখন। এ সময়ে ফ্রেশ হয়ে সুকান্ত ঘরে এলো। মালবিকাকে চিঠি হাতে বসে থাকতে দেখে সে উৎফুল্ল হয়ে বলল, পড়া শেষ হলে আমাকে কিন্তু বলবে কি লেখা আছে। যদিও আমি আন্দাজ করতে পারছি। স্বামীর কথার ধরনে মুখ ঝামটা দিয়ে মালবিকা বলে উঠল, তোমায় বলতে হবে কেন? এটা কি তোমার চিঠি? সুকান্ত ভয়ে ভয়ে ঘর থেকে বেরোতে বেরোতে বলল, ঠিক আছে, তোমায় বলতে হবে না, কিন্তু পরে বলতে এলে আমি আর শুনবো না, কথাটা মনে থাকে যেন। সুকান্ত ঘর থেকে বেরোতেই ফরফর করে খামখানি খুলে চিঠিটা মেলে ধরল চোখের সামনে। সে লক্ষ্য করল শেষের 3-4টি লাইন সদ্য যোগ করা, বাদবাকি আদিকালের সুন্দর হস্তাক্ষরে পরিপাটি করে লেখা। সে একেবারে প্রথম থেকে পড়তে শুরু করল। বৌমা। বৌমা শব্দটি লিখতে আমার কেমন বাধো বাধো ঠেকল, তাই তোমাকে মা বলেই সম্বোধন করলাম। এটি তোমাকে আমার লেখা প্রথম চিঠি, হয়তো বা শেষও। আমার ছেলে মানে তোমার বরের কিছু বদ অভ্যাসের কথা না লিখলেই নয়।
তোমাকে সামনাসামনি কথা বলার কোনো সুযোগ তো পাইনি। বউ ভাতের পরের দিন সকালেই চলে গেছো। তারপর যখনই দেখা হয়েছে তোমাদের ব্যস্ত দেখেছি, কিছু বলতে পারিনি, তাই সামান্য দু চার কথা লিখছি। আমার ছেলে একেবারেই ওর বাবার ডিটো, বলতে পারো ডুপ্লিকেট। কারো কথাই শুনতে চায় না, অত্যন্ত বদমেজাজি, একরোখা। তুমি ওকে কিভাবে সামলাচ্ছ ভগবানই জানেন। তার ওপর রয়েছে তোমার নিজের ছেলে, মানে আমার নাতি। আশা করি বাপের সমস্ত গুণাগুণগুলি উত্তরাধিকার সূত্রে পাবে, পেয়েছে। তাই তো মাঝে মাঝে চিন্তা হয়। তুমি তো জানো তোমরা প্রায় বছর দেড়েক গ্রামের বাড়িতে আসো না। বৃদ্ধ বয়সে আমিও অত দূর যেতে পারি না, তাই তোমাদের সাথে দেখাও হয় না। দেখা হলে আচ্ছা করে ছেলেকে বকে দিতাম, কত বুঝিয়ে বলতাম সকলের সাথে মিলেমিশে থাকতে হয়। জানো, ওর বাবা একেবারে ওর মতো ছিল, সর্বদা আমাকে দিয়ে বাইরে থাকতো। বাড়িতে যাবার কথা তুললেই রেগে যেত। আমারও ইচ্ছে হতো না ফিরতে, শাশুড়ির সামনে যেতে। বছরে এক আধবার যে মায়ের সঙ্গে দেখা করতে হয় তা একেবারেই ভুলে যেত। অবশ্য এর সিংহভাগ দায় ছিল আমার। স্বামীকে কুক্ষিগত করে রাখার, ভয় দেখিয়ে রাখার বিদ্যেটা ভালোই শিখেছিলাম। আমি মাঝে মাঝে বাপের বাড়ি যাওয়ার গো ধরতাম। বাধ্য হয়ে অনেকদিন পর হয়তো নিয়ে যেত, কিন্তু নিজের বাড়ি কখনোই যেত না। এভাবে গ্রামকে, গ্রামের বন্ধু বান্ধবকে ভুলে থাকতে খুব কম ছেলেকেই দেখেছি। ওর বাবার এই বদগুণটা মন থেকে মেনে নিয়েছিলাম হাসি মুখে, আর এই কারণে মাঝে মাঝে গর্ব হতো। শেষে ওর বাবা মাঝে মাঝে আমাকেও ভুলে যেত। সময় মতো অফিস থেকে ফিরত না, অফিস ছুটির পরেও অফিসে থাকত। আড্ডা মারত কয়েকজন বন্ধু মিলে, অনেক বকাঝকা করেও সেটা থামাতে পারিনি। শেষে কিভাবে যেন আয়ত্তের বাইরে চলে গেল। আমার কোনো কথাই শুনতো না, ছেলে কি করছে খোঁজ নিত না, এমনকি আমাকে বাপের বাড়িতে পর্যন্ত নিয়ে যেত না। আসলে ও ধীরে ধীরে ভুলেই গিয়েছিল আত্মীয় স্বজনদের। সেই আত্মীয় স্বজনদের মধ্যে আমার বাবা মাও আছেন। শেষে এমন হলো কাউকে ঠিকমতো দেখতে পারত না। বৌমা, জানো তো, এটা একটা রোগ, প্রবণতা। এই রোগের ঔষধ কি জানি না, জানার চেষ্টাও করিনি। কোথা থেকে অসুখটা ধরল বলতে পারবো না, তবে যে সংসারে এই ব্যাধি ঢুকেছে সেই সংসার সুখের হওয়া খুব কঠিন। অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে। এই পর্যন্ত লিখে আচমকাই চিঠি শেষ করা হয়েছে। শেষে শুধু রয়েছে একেবারে সদ্য লেখা নতুন 2-3টে লাইন। মালবিকা অত্যন্ত মনোযোগ সহকারে সেই 3টি লাইন আবার পড়তে শুরু করল। তাতে লেখা, মালবিকা, আমি তোমার শাশুড়ি। নিচের নতুন লেখাটুকু শুধু আমার, বাদবাকি লেখা গ্রাম থেকে আমায় পাঠিয়েছিলেন আমার শাশুড়ি মা। আমরা তখন গ্রামের বাড়ি ছেড়ে আসানসোলে থাকতাম। নিয়তির কি পরিহাস দেখো, তোমরাও এখন আসানসোলেই থাকো, আমি গ্রামে। আরেকটি কথা, আমার শাশুড়ির লেখা চিঠি তোমায় রিপোস্ট করেছি শুধু। উপরের কথাগুলো আমার নয়, আমার শাশুড়ির। ভালো থেকো। ইতি, আমি।